শিক্ষার্থীরা সবাই কেমন আছো? আশা করি তোমরা ভালো আছো, বাসায় আছো, সুস্থ আছো। একাদশ শ্রেণীর বিজ্ঞান বিভাগের সকল শিক্ষার্থীকে অনলাইন ক্লাসে স্বাগতম। আমি মোহাম্মদ ফয়সাল আহমেদ, প্রভাষক রসায়ন, মজিদ জরিনা ফাউন্ডেশন স্কুল অ্যান্ড কলেজ। পাঠ পরিচিতি। আজকে আমরা আলোচনার বিষয়বস্তু হচ্ছে প্লাঙ্কের সমীকরণ প্রতিষ্ঠা ও গাণিতিক সমস্যা, আইসোটোপ, আইসোটোন, আইসোবার কি, কোয়ান্টাম সংখ্যা কি, কত প্রকার ও কি কি বর্ণনা করো। প্লাঙ্কের সমীকরণ। প্রথমে প্লাঙ্কের সূত্রটা হচ্ছে কোনো ফোটনের শক্তি কম্পাঙ্কের সমানুপাতিক। তাহলে শক্তিকে ই দ্বারা, কম্পাঙ্ককে আমরা কেমিস্ট্রিতে নিউ দিয়ে প্রকাশ করব। এখানে এটা ভি এর মতো দেখা যাচ্ছে, কিন্তু এটা হবে নিউ। তাহলে ই সমানুপাতিক নিউ। ই সমান সমান এইচ নিউ। এইচ একটি সমানুপাতিক ধ্রুবক, একে প্লাঙ্কের ধ্রুবক বলা হয়। তাহলে এই প্লাঙ্কের ধ্রুবকের মান কনস্ট্যান্ট, এটা যেহেতু ধ্রুবক তাই এর মানটা হলো 6.626 ইন্টু 10⁻³ জুল সেকেন্ড। এরপরে দেখো আলোর বেগের ক্ষেত্রে তোমরা এমনি ফিজিক্সে শিখছো ভি সমান সমান এফ ল্যামডা, কম্পাঙ্ক তরঙ্গ বেগ তরঙ্গ দৈর্ঘ্যের মধ্যে সম্পর্ক ছিল। এখানে আলোর বেগের ক্ষেত্রে ভির জায়গায় শুধু হবে সি, আর এটা ভি এর মতো দেখাচ্ছে কিন্তু এটা হচ্ছে নিউ। তোমরা বইতে ভালোভাবে দেখো, সি সমান সমান নিউ ল্যামডা। নিউ দ্বারা কম্পাঙ্ক বোঝানো হয়, তাহলে নিউ সমান সমান সি বাই ল্যামডা। তাহলে দেখো এই সমীকরণে ছিল ই সমান সমান এইচ নিউ, এই নিউ এর পরিবর্তে আমরা সি বাই ল্যামডা বসাবো 1 নং সমীকরণে। তাহলে কি আসলো? ই সমান সমান এইচ সি ভাগ ল্যামডা। তাহলে আমরা এখান থেকে সূত্র পেলাম একটা সি সমান সমান নিউ ল্যামডা, ই সমান সমান এইচ নিউ, আর একটা পেয়েছি ই সমান সমান এইচ সি ভাগ ল্যামডা। এবার দেখি একটা অঙ্ক। এখানে দেখো একটা এক্সাম্পল, একটা শক্তি বিকিরণ করতেছে কতটুকু? 3.1 ইন্টু 10⁻³ জুল। এই বিকিরিত শক্তির তরঙ্গ দৈর্ঘ্য নির্ণয় করো। তাহলে প্রথমে দেখো ইর মান দেওয়া আছে, সি এর মান তোমার জানা আছে, এইচ এর মান জানা আছে, ল্যামডা বের করো। তাহলে তুমি জানো ই সমান সমান এইচ সি ভাগ ল্যামডা। এখান থেকে ক্যালকুলেশন করে তুমি কি করতে পারো? ল্যামডার মান বের করতে পারো। তাহলে আমাদের প্লাঙ্কের সমীকরণ, তোমাদের এর আগে একদের পাশার কাজ দিয়েছিলাম, অনেকে বলছো যে তোমাদের এটা সমস্যা আছে, তো সেক্ষেত্রে আমি প্লাঙ্কের সমীকরণ সম্পর্কিত অঙ্ক সলভ করে দিলাম সমীকরণ সহ। এরপরে দেখো আইসোবার, আইসোটোন, আইসোটোপ, এই তিনটা জিনিস সম্পর্কিত আমাদের আগে ধারণা ছিল। আইসোটোপে প্রোটন, আইসোটোনে নিউট্রন এবং আইসোবারে ভর, এই তিনটা জিনিস সমান থাকে। যেমন এখানে দেখো অল্প স্লাইডে আমি লিখে দিচ্ছি যে আইসোটোপটাকে যেসব মৌলের পারমাণবিক সংখ্যা সমান থাকে বা প্রোটন সংখ্যা একই কিন্তু ভর সংখ্যা ভিন্ন, তাদেরকে আমরা আইসোটোপ বলি। যেমন হাইড্রোজেনের 3টি আইসোটোপ দেখানো হয়েছে, প্রোটিয়াম, ডিউটেরিয়াম, ট্রিটিয়াম। এখানে দেখো সবগুলোর প্রোটন সংখ্যা কিন্তু সমান। এরপরে দেখো আইসোটোন, নিউট্রন সংখ্যা সমান কিন্তু ভর সংখ্যা আর পারমাণবিক সংখ্যা ভিন্ন, তাদেরকে আমরা কিন্তু আইসোটোন বলি। তো এখন দেখো এখানে আইসোটোন নিউট্রন সংখ্যা বের করার নিয়মটা হচ্ছে, তোমরা জানো ভর সংখ্যা থেকে প্রোটন সংখ্যা বিয়োগ করলে নিউট্রন সংখ্যা পাওয়া যায়, সেক্ষেত্রে তোমরা এটা বুঝছো। আর আইসোবার হচ্ছে কি ভর সংখ্যা সমান এবং পারমাণবিক সংখ্যা বা প্রোটন সংখ্যা ও নিউট্রন সংখ্যা ভিন্ন হয়। যেমন দেখো একই মৌলে যেমন আর্গন, পটাশিয়াম এবং ক্যালসিয়াম সবার উপরে দেখো ভর সংখ্যা 40 করে দেওয়া আছে, সেক্ষেত্রে কি এটা আইসোবারের উদাহরণ। এগুলো এক্সাম্পল দেখে তোমাকে চিনতে হবে যে বলবে পরীক্ষায় নিচে কোনটি আইসোবারের উদাহরণ বা আইসোটোনের উদাহরণ বা আইসোটোপের উদাহরণ। এখানে দেখো ডিটেলস লেখা আছে, যেসব মৌলের পারমাণবিক সংখ্যা বা প্রোটন সংখ্যা একই কিন্তু তাদের ভর সংখ্যা ভিন্ন, তাদের আমরা পরস্পরের আইসোটোপ বলি। অথবা একই মৌলের বিভিন্ন ভরযুক্ত পরমাণু সমূহকে পরস্পর আইসোটোপ বলে। যেমন কার্বনের আইসোটোপ 12, 13, 14, আবার অক্সিজেন 16, 17, 18, আবার হাইড্রোজেনের 7টি আইসোটোপ আছে, এর মধ্যে প্রকৃতিতে এই কয়টি আর এই কয়টি তেজস্ক্রিয় অবস্থায়। একইভাবে নিয়নের দেখানো হয়েছে আইসোটোপ। এরপরে আইসোবার, একইভাবে পারমাণবিক সংখ্যা প্রোটন সংখ্যা ভিন্ন কিন্তু ভর সংখ্যা একই, তাদেরকে আমরা পরস্পর আইসোবার বলি।
ভর সংখ্যা কপারের কিন্তু পারমাণবিক সংখ্যা 29, জিঙ্কের দেখো পারমাণবিক সংখ্যা 30, কিন্তু উভয়ের ভর সংখ্যা 65, সুতরাং এরা পরস্পরের আইসোবার। আবার দেখো আর্গনের পারমাণবিক সংখ্যা 18, পটাশিয়াম 19, ক্যালসিয়াম 20, কিন্তু এদের ভর সংখ্যা উভয়ের যদি 40 ধরা হয় তাহলে এরা পরস্পরের আইসোবার। এরপরে আছে আইসোটোন। যেসব মৌলের প্রোটন সংখ্যা বা পারমাণবিক সংখ্যা এবং ভর সংখ্যা ভিন্ন কিন্তু নিউট্রন সংখ্যা এখানে আমাদের একটু আছে, নিউট্রন সংখ্যাটা অভিন্ন, নিউট্রন সংখ্যা হবে অভিন্ন বা একই, তাদেরকে পরস্পরের আইসোটোন বলে। তাহলে যেসব মৌলের প্রোটন সংখ্যা বা পারমাণবিক সংখ্যা এবং ভর সংখ্যা ভিন্ন কিন্তু নিউট্রন সংখ্যা একই বা মানে অভিন্ন বা একই, তাদের পরস্পর আইসোটোন বলে। যেমন সিলিকনের পারমাণবিক সংখ্যা 14, ভর সংখ্যা 30, তাহলে নিউট্রন সংখ্যা অবশ্যই 30 থেকে 14 বাদ দিলে কত, 16। আবার ফসফরাসের পারমাণবিক সংখ্যা 15, ভর সংখ্যা 31, তাহলে এখান থেকে করলে কি অত নিউট্রন সংখ্যা 16 বেরোয়। তাহলে সিলিকন ও ফসফরাসের নিউট্রন সংখ্যা সমান, তাহলে সিলিকন ও ফসফরাস পরস্পরের আইসোটোন। একইভাবে দেখো এখানে কার্বন, নাইট্রোজেন, অক্সিজেন পরস্পরের আইসোটোনগুলো নিউট্রন সংখ্যাগুলো বের করে দেখাইছি। তো এইভাবে তোমাদের এক্সাম্পলে থাকতে পারে নিচের কোনটি পরস্পরের আইসোটোন অথবা আইসোবার অথবা আইসোটোপ। তাহলে এই সম্পর্কে তোমাদের একটা ভালো ধারণা আছে বা তোমরা এখান থেকে পেয়েছো ধারণা। এরপরে আসো কোয়ান্টাম সংখ্যা। এই টপিক্সটি সবচাইতে বেশি ইম্পর্টেন্ট, তোমাদের এই গুণগত রসায়নে কোয়ান্টাম সংখ্যা থেকে সবসময় প্রশ্ন হয়ে থাকে। কোয়ান্টাম সংখ্যা কি? যে সকল রাশি বা সংখ্যা দ্বারা পরমাণুতে ইলেকট্রনের কক্ষপথ বা শক্তি স্তরের আকার, আকৃতি, ত্রিমাত্রিক বিন্যাস এবং ইলেকট্রনের কক্ষপথের অক্ষ বরাবর স্পিন বা আবর্তন গতি সম্পর্কে তথ্য পাওয়া যায়, তাদেরকে আমরা কোয়ান্টাম সংখ্যা বলি। তো কোয়ান্টাম সংখ্যার আবার দেখো ক্লাসিফিকেশান আছে। কোয়ান্টাম সংখ্যাকে আমরা 4 ভাগে ভাগ করি: প্রধান কোয়ান্টাম সংখ্যা, সহকারী কোয়ান্টাম সংখ্যা, চৌম্বকীয় কোয়ান্টাম সংখ্যা, ঘূর্ণন কোয়ান্টাম সংখ্যা। দেখো প্রধান কোয়ান্টাম সংখ্যাটা কিন্তু একটা দেখো গোলাকার চিত্র, মানে অরবিটাল আকৃতি, মানে কক্ষপথ। সহকারীটা কেমন হচ্ছে দেখো, এখানে আমাদের কিন্তু এই কক্ষপথটা কোন কোন উপস্তরে কীভাবে যুক্ত আছে সেটা দেখাচ্ছে। আর এই চৌম্বকীয় কোয়ান্টাম সংখ্যাটা কেমন দেখো, এদের দিক বিন্যাস কোন দিকে হবে, যেমন এক্স অক্ষ, ওয়াই অক্ষ, জেড অক্ষ, এটা বোঝাচ্ছে। স্পিন দেখো, এখানে স্পিনটা কি হচ্ছে, একবার ঘুরছে একই দিকে, একবার বিপরীত দিকে, মানে ঘুরতেছে। তো সেক্ষেত্রে দেখো প্রধান কোয়ান্টাম সংখ্যাকে এন, সহকারীকে এল, ম্যাগনেটিক বা চৌম্বকীয় কোয়ান্টাম সংখ্যাকে এম, স্পিনকে আমরা এস দ্বারা প্রকাশ করে থাকি। এবার আসো আমরা ডিটেলস কিছু জিনিস দেখি। প্রধান কোয়ান্টাম সংখ্যা, যে কোয়ান্টাম সংখ্যার সাহায্যে পরমাণুতে অবস্থিত ইলেকট্রনের শক্তি স্তরের আকার নির্ণয় করা যায় তাকে প্রধান কোয়ান্টাম সংখ্যা বলে। একে ছোট হাতের এন দ্বারা প্রকাশ করা হয়। এন এর মান 1, 2, 3, 4 ইত্যাদি পূর্ণ সংখ্যা। যেমন প্রধান কোয়ান্টাম সংখ্যার মান বৃদ্ধি হলে নিউক্লিয়াস হতে প্রধান স্তরের দূরত্ব অর্থাৎ শক্তি স্তরের আকার বৃদ্ধি পায়। বোর মতবাদ অনুসারে n = 1 প্রধান শক্তি স্তর বা কে শেল, 2 হলে এল শেল, 3 হলে n = 3, n = 4 হলে এম ও এন শেল বোঝায়। যে কোনো প্রধান শক্তি স্তরে সর্বোচ্চ 2n² ইলেকট্রন ধারণ করতে পারে। গৌণ বা সহকারী কোয়ান্টাম সংখ্যা। সহকারী কোয়ান্টাম সংখ্যা এটি কেমন দেখো, একটি ইলেকট্রন প্রধান শক্তি স্তর যে উপস্তরে উপস্থিত থাকে তা প্রকাশের জন্য যে সংখ্যা ব্যবহার করা হয় তাকে সহকারী কোয়ান্টাম সংখ্যা বলে। এই উপস্তরের আকৃতি নির্দেশ করে, মানে ওইটি প্রধান কোয়ান্টাম সংখ্যা আকার, এটা আকৃতি নির্দেশ করে। একে আমরা এল দ্বারা প্রকাশ করি, ছোট হাতের এল। এর মান এন এর মানের উপর নির্ভরশীল। এল = 0 থেকে n-1। যেমন এল এর মান 0, 1, 2, 3 উপস্তর সমূহকে যথাক্রমে এস, পি, ডি, এফ। এস এ 0, এল এর মান সবসময়, পি এ সবসময় 1, ডিতে 2, এফ এ 3। এখানে এস উপস্তরে 1টি অরবিটাল নিয়ে গঠিত, পি উপস্তর 3টি অরবিটাল নিয়ে এবং ডি 5টি, এফ 7টি। এটা কিভাবে হয়? কারণ প্রত্যেকটি অরবিটালে 2টি করে ইলেকট্রন থাকে। তাহলে সেক্ষেত্রে এসে যদি এসে সর্বোচ্চ ইলেকট্রন ধারণ ক্ষমতা কত, 2, তাহলে 1টি অরবিটাল হবে। পিতে 6, তাহলে হবে 3টি, ডিতে 10, তাহলে হবে 5টি। এইভাবে প্রতিটি অরবিটালে 2টি করে ইলেকট্রন থাকতে পারে।
যে কোনো প্রধান স্তরের অন্তর্গত একই ধরনের উপকক্ষের মধ্যে সর্বাধিক ইলেকট্রন ধারণ ক্ষমতার সূত্র দেখো 2 × 12 + 1। তাহলে এটা হচ্ছে আমাদের সর্বাধিক ইলেকট্রন ধারণ ক্ষমতার সূত্র। আর যদি বলে অরবিটাল সংখ্যা নির্ণয়ের সূত্র কোনটা, তাহলে সরাসরি কি 12 + 1। এটা দ্বারা অরবিটাল সংখ্যা নির্ণয় করা যায়, আর এর সাথে 2 গুণ করে দিলে এটা ইলেকট্রন ধারণ ক্ষমতা বা সর্বাধিক ইলেকট্রন ধারণ ক্ষমতার সূত্র হয়ে যায়। এবার দেখো চৌম্বকীয় কোয়ান্টাম সংখ্যা। পরমাণুর কেন্দ্রে বিদ্যুৎ ক্ষেত্রের প্রভাবে চৌম্বক ক্ষেত্রের সৃষ্টি হয়, আর বিদ্যুৎ বা তড়িৎ ক্ষেত্রের ধনাত্মক চার্জ বহনকারী নিউক্লিয়াস ও ঋণাত্মক চার্জযুক্ত ইলেকট্রনকে আবদ্ধ করতে পরমাণু অভ্যন্তরে উৎপন্ন হয়। উপশক্তি স্তরগুলো উত্তেজিত অবস্থায় চৌম্বক ক্ষেত্রের প্রভাবে আরও সূক্ষ্মতার রেখায় বিভক্ত হয়। আর এটি লক্ষ্য করেন 1986 সালে বিজ্ঞানী জিম্যান। আর এই সূক্ষ্মতর রেখাকে বলা হয় অরবিটাল। চৌম্বক কোয়ান্টাম সংখ্যাকে m দ্বারা প্রকাশ করা হয়। m এর মান l এর উপর নির্ভরশীল করে। m = 0 থেকে ±l। এটা তোমরা একবার সরাসরি লিখতে পারো, m = ±l। আবার প্রতি l এর মানের জন্য m এর সম্ভাব্য মান 12 + 1। m মানে চৌম্বকীয় কোয়ান্টাম সংখ্যার সাথে অরবিটাল সংখ্যাটা নির্দেশ করে, আর অরবিটাল সংখ্যা নির্ণয় করা যায় 12 + 1 এর সূত্র দিয়ে। এবার দেখো স্পিন কোয়ান্টাম সংখ্যা। বিজ্ঞানী উলেনবেগ ও গোল্ডস্মিথ ক্ষার ধাতুর একটি সূক্ষ্ম রেখা বর্ণালীকে রেখার জন্য চতুর্থ একটি কোয়ান্টাম সংখ্যার প্রবর্তন করেন, যেটি স্পিন নামে পরিচিত বা ঘূর্ণন সংখ্যা। একে s দ্বারা প্রকাশ করা হয়। s এর মান +½ এবং -½ ঘড়ির কাঁটার দিকে ঘূর্ণন এবং ঘড়ির কাঁটার বিপরীত দিকে ঘূর্ণন নির্দেশ করে। কোয়ান্টাম সংখ্যা ব্যবহার করে একটি ইলেকট্রনের শক্তি স্তর সম্পূর্ণরূপে বর্ণনা করা যায়। আবার একটি মাত্র ইলেকট্রন বিশিষ্ট পরমাণু বা আয়নের ক্ষেত্রে n-তম কক্ষপথের ব্যাসার্ধ r = n² তাহলে এই সূত্র দিয়ে তোমরা মানে n-তম কক্ষপথের ব্যাসার্ধ বের করতে পারো। যেমন হাইড্রোজেনের কক্ষপথের ব্যাসার্ধের মানটা দেখো এখানে দেওয়া আছে। এরপরে আসো আমরা আজকে যেগুলো শিখলাম এর উপর থেকে তোমাদের সাধারণত বাড়ির কাজটা কেমন থাকবে। চতুর্থ শক্তি স্তরে LMS এর মান হিসাব করে মোট অরবিটাল ও সর্বোচ্চ ইলেকট্রন সংখ্যা নির্ণয় করো। হাইড্রোজেন পরমাণুর দ্বিতীয় শক্তি স্তরে আবর্তনশীল ইলেকট্রনের কৌণিক ভরবেগ নির্ণয় করো। লিথিয়াম পরমাণুর লাল বর্ণের রেখা বর্ণালীর তরঙ্গদৈর্ঘ্য এত হলে ফোটনের শক্তি নির্ণয় করো। এই বাড়ির কাজগুলো তোমরা কমপ্লিট করবা, আর আশা করি তোমরা এগুলো বুঝতে পারবা এবং ভালোভাবে বাসায় কাজগুলো করবা। কোনো সমস্যা হলে আমাকে জিজ্ঞাসা করবা। সে পর্যন্ত সবাই ভালো থাকো। আল্লাহ হাফিজ।